দরজাটি খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন বাথরুমের ভেতরে একটি মেয়ের লাশ পড়ে আছে। হঠাৎ লাশটি সুমিতের মায়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। মস্ত বড় এক দিঘি, নাম বিলাসডাঙ্গার দিঘি। দিঘিটির পরে এক মস্ত বড় জমিদার বাড়ি। জমিদার বাড়ি হলেও দিঘির নাম ধরেই জমিদার বাড়িটির নাম রাখা হয়েছে বিলাসডাঙ্গার দিঘি বাড়ি। বাড়িটিকে ঘিরে রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দিঘি বাড়িটি সুমিত অনেক পছন্দ করে তার বাবা মাকে কিনে দিয়েছে। লোকমুখে শোনা যায় আগের যুগে জমিদার বাড়ি নামে পরিচিত ছিল এই বড় বাড়িটি, কিন্তু কালের বিবর্তনে নামটি বদলে হয়ে গিয়েছে বিলাসডাঙ্গার দিঘি বাড়ি। সুমিত শহরের বড় একটি ব্যাংকে বড় পর্যায়ে চাকরি করেন। তার বাবা মা এখন এই বিলাসডাঙ্গার দিঘি বাড়িতেই একাই থাকেন। ব্যাংকের কাজের চাপের ফাঁকে সে তার বাবা মার খোঁজ নেয়। তারা খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমিয়েছে কিনা, সব কিছুর খেয়াল রাখে সুমিত। সুমিত তার বাবা মার একমাত্র ছেলে, বড্ড আদরের। সুমিত ছুটি পেলেই ছুটে চলে আসে তার বাবা মাকে দেখতে। সেদিন ছিল শনিবার। গভীর রাতে সুমিতের মা বাবা ঘুমে আচ্ছন্ন। চারিপাশে নিস্তব্ধ পরিবেশ। এমন সময় সুমিতের মায়ের হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান বাথরুমের দিক থেকে ভেসে আসছে কান্নার আওয়াজটি, যেন কেউ বুকের ভিতর অনেক কষ্ট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক সে সময় বাহিরে হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। রাতের আধারে হঠাৎই শিয়ালগুলো করুণ সুরে ডাকতে শুরু করলো। পূর্ণিমা হওয়া সত্ত্বেও আকাশটি কালো মেঘে ঢেকে আছে। চাঁদের কোনো আলো পৃথিবীতে নেই, বরঞ্চ গতকালই জানালা ভেদ করে ঘরে আলো প্রবেশ করেছিল। আজ একটি তারাও নেই আকাশে। বিদঘুটে অন্ধকার চারিদিক। বাহিরে উথাল পাতাল বাতাস বইছে। যে কোনো সময় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। বেশ অদ্ভুত একটি রাত। যেন মনে হচ্ছে আজ কিছু একটা খারাপ কিছু ঘটতে চলেছে। সুমিতের মা বিছানা থেকে আস্তে আস্তে উঠে এক পা দুপা করে বাথরুমের দিকে এগিয়ে গেলেন। তিনি বাথরুমের দিকে যেতেই কান্নার আওয়াজ যেন নিমিষেই থেমে গেল। মনের ভুল মনে করে সুমিতের মা ফিরে আসতেই আবার কান্নার আওয়াজ শুনতে পেলেন। এবার তিনি ভয়ে ভয়ে বাথরুমের দরজা খুললেন। এই দৃশ্য দেখে ভয়ে তিনি নিজেকে আর সামনে রাখতে পারলেন না। তিনি জোরে চিৎকার করে উঠলেন। সুমিতের মায়ের চিৎকার শুনে সুমিতের বাবারও ঘুম ভেঙে যায়। সুমিতের বাবা বিছানা থেকে উঠে বাথরুমের দরজার কাছে গিয়ে দেখলেন সুমিতের মায়ের মৃত দেহটি মাটিতে পড়ে আছে। তার পরদিন সকালে দেখা যায় সুমিতের বাবা মার লাশ দিঘির পাড়ে পড়ে আছে। এক রাতে সুমিতের বাবা মার রহস্যজনক মৃত্যু ঘটল। এর প্রায় 4 বছর পরের ঘটনা। বিদেশ প্রবাসী সুভাষবাবু আজ প্রায় 10 বছর পরে বিদেশ থেকে দেশে ফিরেছে। তার অনেক দিনের শখ সে একটি বিশাল বড় জমিদার বাড়ি কিনবে। আর এই বিলাসডাঙ্গার দিঘি বাড়িটিও একসময় জমিদার বাড়ি তো ছিল। কালের বিবর্তনে হয়তো নাম পাল্টিয়েছে, কিন্তু বাড়ি তো সেই একই রকম রয়েছে। দিঘি বাড়িটি খুব অল্প টাকায় পাওয়ায় সুভাষ দেরি না করে বাড়িটি কিনে ফেললেন। সুভাষবাবুর পরিবারে আপন বলতে তেমন কেউ ছিল না, তাই এই মস্ত বড় বাড়িটিতে সে একাই থাকতেন। বাড়িটি কেনার ঠিক 2 দিন পরে সুভাষবাবু বেশ ক্লান্ত থাকায় সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সুভাষ অবিবাহিত। সে এখনো বিয়ে করেনি, কারণ তার ইচ্ছা ছিল এমন একটি বাড়ি কেনার পরেই বিয়ে করবে। কারণ সে ছোটবেলায় দেখেছে বাড়ি না থাকায় তার মা তার বাবাকে সারাক্ষণ কথা শোনাতো। যাই হোক, সে ঘুমে আচ্ছন্ন।
এমত অবস্থায় সে টের পায় কোথাও থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। আওয়াজটিকে সে পাত্তা না দিয়ে আবারও ঘুমাতে থাকে। কিন্তু তার একটু পরেই মনে হলো ছাদ থেকে কিছু একটা অনেক জোরে মাটিতে পড়ল। সুভাষ ভয় পেয়ে উঠে বসে। ঠিক 4 বছর আগের মতো আজকের রাতটি। বাহিরে উথাল পাতাল বাতাস বইছে, যেন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। বিদঘুটে অন্ধকার চারিদিক, আকাশটি যেন ঘন কালো মেঘে ছেয়ে গেল। আজকে চাঁদ তারার কোনো দেখাই মিলছে না, মনে হচ্ছে অমাবস্যা। চারপাশে শুধু শিয়ালের ডাক, শিয়ালগুলো ডেকেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। সুভাষ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই সব কিছু থেমে গেল। আশেপাশে কোনো শিয়ালের ডাক শোনা যাচ্ছে না, বাহিরের উথাল পাতাল বাতাসও নেই। হঠাৎ করেই সব কিছু নিস্তব্ধ হয়ে যাওয়া ব্যাপারটি সুভাষের কাছে বেশ অদ্ভুত লাগলো। এ যেন কোনো ঝড়ের পূর্বাভাস। বাহিরের উথাল পাতাল বাতাস, শিয়ালের ডাক কিভাবে যেন নিমেষেই থেমে যায়। এসব নিয়ে ভাবতেই ভয়ে তার পা কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছিল আজকে কিছু একটা খারাপ কিছু ঘটতে চলেছে। এসব ভাবতে ভাবতে সে আস্তে আস্তে আবারও শুয়ে পড়ল। সে সময় আবারও ছাদ থেকে কিছু পড়ার শব্দ পেল সুভাষ। না, আর শুয়ে থাকা উচিত হবে না, আমাকে এবার বাইরে দেখতেই হবে, আসলে হচ্ছেটা কি। বলেই সে জানালার পাশে যেতে লাগলো দেখার জন্য। সে সময় তার মনে হলো কেউ যেন বাথরুমের ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভয়ে সুভাষের হাত পা কাঁপতে শুরু করলো, তার গলা শুকিয়ে যাচ্ছিল। সুভাষ ধীরে ধীরে বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজার কাছে যেতেই হঠাৎ কান্নার আওয়াজটি থেমে গেল। সুভাষ ধীরে ধীরে বাথরুমের দরজাটি খুলে দেখল ভিতরে কেউই নেই। কি ব্যাপার? কান্নার আওয়াজটি তো বাথরুমের ভিতর থেকে আসলো, কিন্তু এখানে তো দেখছি কেউ নেই। তাহলে কি আমি ভুল শুনেছি? সুভাষ নিজের মনের ভুল মনে করে ফিরে আসতেই হঠাৎ দেখল বাথরুমের কোণায় কালো কিছু একটা। সে ভালো করে লক্ষ্য করে দেখল বাথরুমের কোণায় একটি মেয়ে। মেয়েটিকে দেখে সে ভীষণ অবাক হলো। কি ব্যাপার? কে আপনি? আর এত রাতে আমার বাথরুমে কি করছেন? দরজা তো বন্ধ, আপনি ভিতরে ঢুকলেন কি করে? মেয়েটি সুভাষের কথার কোনো উত্তর দিল না। হঠাৎ মাথা তুলে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। আমার বাড়িতে আমি কি করে এলাম আমাকে জিজ্ঞেস করছিস? বাঁচতে চাইলে এই বাড়িটি থেকে পালিয়ে যা, নইলে তুই মরবি, আজ রাতেই মরবি। সুভাষ মেয়েটির হাসি আর তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে কাঁপতে লাগলো। মেয়েটির চেহারার একপাশ পোড়া, চোখ দুটো দিয়ে যেন অনবরত রক্ত ঝরছিল। সুভাষ আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির বাহিরে দৌড়াতে লাগলো। পরদিন সকালবেলা সুভাষ দেরি না করে কি ঘটছে এই বাড়িতে তা জানার জন্য সুমিতের কাছে গেল। সুমিতের কাছে গিয়ে সুভাষ তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি খুলে বলল। আপনার সাথে যা ঘটেছে সেই একই পরিস্থিতির শিকার আমি নিজেও। 4 বছর আগে আমার বাবা মার লাশ হঠাৎ ওই দিঘির পাড়ে পাওয়া যায়। তারা কিভাবে মারা যায়, কে তাদের মেরে ফেলে, কেউ কিছুই বলতে পারে না। আমি আজও তা জানি না তাদেরকে কে মারিছে। তাদের মৃত্যু এখনো আমার কাছে রহস্য। আপনার কথা শুনে বুঝতে পারতেছি আমার মা বাবা হয়তো রহস্যময় অশরীরই শিকার হয়েছিল। ওই বাড়িটাতে কি ঘটছে তার আসল ঘটনা হয়তো একজনই বলতে পারবে। ওই বাড়িটির আসল মালিক, যিনি তার নাতি, মানে যার থেকে আমি বাড়িটি ক্রয় করেছি। এরপর সুমিত ও সুভাষ দুজনে মিলে বাড়িটির আসল রহস্য জানার জন্য বাড়িটির মালিকের নাতির কাছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে এই দিঘি বাড়ির আসল মালিক জমিদার বল্লভের। তার ছিল 2 স্ত্রী।
বড় বউ রূপবতী আর ছোট বউ রায় দুলালী। রূপমতী রায় দুলালীকে একটু পছন্দ করতেন না। বড় বউ থাকা সত্ত্বেও জমিদার বল্লভ আবার বিয়ে করায় রূপমতী অনেক মনক্ষুণ্ণ ছিলেন। তিনি সব সময় ভাবতেন কিভাবে ছোট বউকে নিজের রাস্তা থেকে সরানো যায়। এরকমই একদিন বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ছাদ থেকে ধাক্কা দিয়ে বড় বউ রূপমতী ছোট বউ রায় দুলালীকে মেরে ফেলেন। এরপর কৌশলে তার লাশটি ফেলে দেয় জমিদার বাড়ির কুয়োর ভিতরে। সেই থেকেই রায় দুলালীর আত্মা জমিদার বাড়িতে ঘুরে বেড়ায়। একে একে জমিদার বাড়ির সকলকে মেরে প্রতিশোধ নিয়েছে রায় দুলালী। জমিদারের নাতি দেশের বাইরে থাকার কারণে শুধুমাত্র সে বেঁচে যায়। এরপর থেকে জমিদার বাড়ির ভিতরে ঢুকলে সে আর বেঁচে ফিরতে পারে না। রায় দুলালীর আত্মা যেন পুরো বাড়িটিকে কবজা করে বসে আছে। দশ বছর পর বিদেশ থেকে দেশে আগত সুভাষবাবু রাজাকপুর প্রাইমারি স্কুলে এসকে সিকিউরিটি সার্ভিস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রাজাকপুর স্কুলটি নির্মাণ কাজ চলাকালীন সময়ে 3 জন শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। তারপর বিল্ডিংটি নির্মাণ করার পরে বেশ কিছুদিন স্কুলে ক্লাস চলল, কিন্তু আবারও রহস্যজনকভাবে স্কুলের ছাদ থেকে একজন ছাত্র লাফ দিয়ে মারা যায়। এরপরে স্কুলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যতদূর জেনেছি এই স্কুলে নাকি অশরীরী আত্মা বসবাস করে, তাই আশেপাশে দিন বা রাতে কোনো সময়ই এখানে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। মে আই কাম ইন স্যার? আসুন আসুন, আপনার অপেক্ষায় তো ছিলাম। নতুন অফিসে আপনাকে স্বাগতম। প্লিজ চেয়ারে বসুন। আজকে তো আপনার প্রথম দিন অফিসে। জি স্যার। শুভকামনা রইল। আশা করি আপনি আপনার কাজকে উপভোগ করছেন। জি স্যার, নতুন অফিসে ভালোই লাগছে। প্রথম দিন হিসাবে আজ একটু বেশি দায়িত্ব পালন করতে হবে আপনাকে, মানে 2 শিফটে ডিউটি করবেন। তাই আজকের রাতটা আপনাকে এই অফিসেই কাটাতে হবে। আগামীকাল থেকে অন্য কাউকে অফিস পাহারার দায়িত্ব দেব। ওকে স্যার, ঠিক আছে, আমি পারবো। খুশি হলাম আপনার দ্রুত রেসপন্স পেয়ে। আমি স্যারের সাথে কুশল বিনিময় শেষ করে নিজেকে প্রস্তুত করে নিলাম ডিউটি পালনের জন্য। আমি বিমল, এই রাজকপুর গ্রামেরই ছেলে। অনেক কষ্ট করে আয় পাশটা করেছি। পড়াশোনা শেষ করে চাকরি করার ইচ্ছা আমার বহুদিনের, কিন্তু বাবা অসুস্থ থাকার কারণে তার চিকিৎসার খরচ মেটাতে পড়াশোনাটা শেষ করতে পারিনি। একটা চাকরির খুব দরকার ছিল। বাবা মাকে একা রেখে শহরে গিয়ে কাজ করার সুযোগ ছিল না। এছাড়া গ্রাম ছেড়ে কোথাও গিয়ে থাকতেও মন চায় না আমার। সুভাষবাবু অনেক ভালো মনের মানুষ। তিনি গ্রামের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করছেন। বাড়িতে থেকে খেয়ে গ্রামের লোকজন চাকরি করতে পারবে। আমিও এই সুযোগ হাতছাড়া না করে চাকরিতে জয়েন করে ফেললাম। স্যারের কথা মতো রাতে অফিস পাহারা দেবার জন্য আজ আর বাড়ি ফিরলাম না। রাতটা অফিসেই কাটাবো। জরাজীর্ণ অবস্থা স্কুলের। যতদূর জেনেছি স্কুলে নাকি অশরীরী আত্মার বসবাস আছে, তাই আশেপাশে দিন বা রাতে কোনো সময় এখানে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। যাই হোক, আমি তো আর নিজ চোখে দেখিনি। এসব ভূত প্রেতের ভয় পেয়ে আমার কোনো লাভ নেই, আর আমিও এসবে বিশ্বাস করি না। রাতে অফিস পাহারা দেব, এটাই আমার দায়িত্ব। রাত তখন 8টা বাজে। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। গুটগুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারার দেখা নেই। নিশি কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। কেন জানি মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। সামনে বড় মাঠ, মাঠের পূর্ব দিকে বড় বাঁশবাগান। ঝোপঝাড়ের ভিতর দিয়ে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শিয়ালের ডাক শুনে অতটা ভয় লাগছে না। আমার মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে কোনো হিংস্র জন্তু যদি বের হয়ে আসে, আক্রমণ করে, তখন কি হবে।
এসব ভাবতে ভাবতে আকাশে কালো মেঘ ছেয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। হঠাৎ গুড়ুম গুড়ুম আওয়াজে বাজ পড়তে শুরু করলো। প্রচণ্ড শব্দে বাজ পড়ল স্কুলের মাঠের মাঝখানে। বাজ পড়ার শব্দ আর আলোর ঝলকানি দেখে আমি ভয়ে দৌড়ে স্কুলের ভিতর চলে আসলাম। ভিতরে আসতেই একটা মেয়ের চিৎকারের কান্নার আওয়াজ শুনতে পেলাম। এক দুইবার চিৎকারটি শোনার পর আর পাত্তা দিলাম না। কিছু সময় পর আবারও মেয়েটির জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কোনো অল্প বয়সী মেয়ে কাঁদছে। এত রাতে বৃষ্টির মধ্যে জনমানবহীন এলাকায় কে কাঁদছে মনে কৌতূহল জাগলো। তাই কান্নাটা অনুসরণ করে আমি স্কুলের ক্লাসরুমের দিকে যাচ্ছি। যেতে যেতে থমকে দাঁড়ালাম একটা ক্লাসরুমের সামনে। চারপাশ এতটাই অন্ধকার যে রুমের ভেতরে কি হচ্ছে দেখা যাচ্ছে না। এই রুম থেকে কান্নার আওয়াজ আসছে। তাহলে কি ভিতরে কেউ আছে? বুকে সাহস নিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভুলে গিয়েছিলাম হাতে যে টর্চ লাইট আছে, টর্চ লাইটটি না জ্বালিয়ে বোকার মতো ঘুরে বেড়াচ্ছি। লাইটটি জ্বালিয়ে রুমের ভিতরে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম। রুমটা অনেক দিন বন্ধ থাকার কারণে রুমের ভিতরে কেমন জানি একটা ভ্যাপসা গন্ধ আছে। ঝোল ময়লার ভিতরে আছে রুমের দেওয়ালগুলো। এই রুম থেকেই তো কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখন তো কাউকেই দেখছি না। মনে মনে হাসলাম, কোথাও আমার তো ভুল হচ্ছে নিশ্চয়ই। মনের ভয় থেকেই হয়তো এমনটা হয়েছে। রুম থেকে বের হব এমন সময় পেছন থেকে আমার কাঁধের উপর কারো শীতল হাত অনুভব করলাম। আমি পিছনে ফিরতেই দেখি একটা লম্বা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ছিল ধপধপে সাদা শাড়ি। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? একথা বলতেই মেয়েটি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলো। টর্চ লাইটটির আলো আর জ্বলছে না, মনে হয় ব্যাটারি শেষ। এমন সময় রুমের ভিতর অসংখ্য বাদুড় উড়ে বেড়াতে লাগলো। আমার স্কুলের ঘন্টার জোরে জোরে বাজতে শুরু করলো। এবার সত্যিই ভয় লাগছে আমার। মেয়েটির চেহারা বিভৎস রূপ ধারণ করলো। ভয়ঙ্কর মুখ মেয়েটির। মেয়েটির মাথা, নাক, কান, মুখ সবকিছু দিয়ে রক্ত ঝরছিল। হাতের নখগুলো বড় বড়, মুখ দিয়ে লালা ঝরছিল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বিমল, সিকিউরিটি গার্ড, নতুন চাকরিতে জয়েন করেছি। এখানে কান্নার আওয়াজ শুনে এসেছি, কারো কিছু হয়েছে কিনা সেটা দেখার জন্য। মেয়েটির হাসিতে ভীতিকর পরিবেশ তৈরি হলো। মেয়েটিকে দেখে ভয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখানে কি করিস? এত বড় সাহস হলো কি করে এখানে থাকার? জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। যেই না মেয়েটি তার হাত লম্বা করে আমাকে ধরার চেষ্টা করলো, তখনই বুঝতে পারলাম কোনো অঘটন ঘটতে চলেছে। পালানোর পথ খুঁজতে লাগলাম। মেয়েটি আমাকে যেই না ধরতেই যাবে, তখনই আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খুলে জোরে দৌড় মারলাম। হাবাতে হাবাতে স্কুলের মাঠে এসে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আমি বাড়িতে মানুষের ভিড় দেখতে পেলাম। বাড়িতে এত মানুষের ভিড় দেখে জিজ্ঞাসা করলাম, বাড়িতে এত মানুষ কেন? কি হয়েছে? সকালবেলায় আমরা স্কুলের মাঠ দিয়ে যাচ্ছিলাম, এই সময় আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসি। কি হয়েছিল তোর? জ্ঞান হারালি কি করে? গতকাল রাতে আমি অফিসের ডিউটি করছিলাম। তারপর আমি বাড়ির সবাইকে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে একজন লোক বলে উঠল, বুঝতে পেরেছি, আপনার ওনার উপর ওই স্কুলে থাকা অশরীরী আত্মাটা ভর করেছিল মনে হয়। অশরীরী আত্মা? হ্যাঁ, আপনি স্কুলে যে মেয়েটিকে দেখেছেন সেটা একটা অশরীরী আত্মা। ওই পরিত্যক্ত স্কুলেই তার বসবাস। বেশ কয়েক বছর হলো সেখানে আত্মাটি বসবাস করছে। আত্মার ভয়েতে ওদিকে কেউ যায় না। আত্মাটি মণ্ডল পরিবারের ছোট মেয়ে, আর স্কুলটি আসলে ওই মেয়ের কবরস্থানের উপর নির্মিত হয়েছিল।
মণ্ডল পরিবারের ছোট মেয়ে কোনো এক অজানা কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। স্কুলটিতে কাজ করতে থাকা অন্য মিস্ত্রিরা জানান, এই স্কুলে কাজ করার সময় 3 জন মিস্ত্রির লাশ খুঁজে পাওয়া যায় মাঠে। কাজ করতে অনেক বাধা আসায় স্কুল নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। সেখানে অশরীরী আত্মার বসবাস থাকায় কেউ আর কাজ করতে রাজি হয়নি। তখন থেকেই স্কুলটি পরিত্যক্ত। স্কুলটি পাহারা দেওয়ায় মেয়েটি আত্মা চলার পথে হয়তো আপনি বাধা হয়ে পড়েছিলেন। আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। ওই অশরীরী আত্মার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। পরদিন সকালে স্যার সুভাষ আমার খোঁজ নিতে বাড়িতে এলেন। আমার মুখে ঘটে যাওয়ার বর্ণনা শুনে স্যার সিদ্ধান্ত নিল স্কুলটিতে আর অফিস রাখবেন না। তাই কিছুদিনের মধ্যে অফিসটিকে স্কুল থেকে সরিয়ে গ্রামের শেষ প্রান্তে সরিয়ে নিয়ে যান।